দেখ এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে অ্যাকচুয়ালি সামসটা করবো সেই সামসের ফরম্যাটটা কীরকম হয়। যেরকম লেজার অ্যাকাউন্টে একটা আলাদা ফরম্যাট হয় সেরকমভাবে এইটারও ফরম্যাটটা দেখতে হবে। তো প্রথমে আমরা কী লিখবো, বুকস অফ, অর্থাৎ যে কোম্পানির আমি মেনটেন করছি সেই কোম্পানির নামটা এখানে হবে। তারপর স্টোর লেজার, স্টোর লেজার মানে কি, অর্থাৎ একটা মেটেরিয়াল কত এলো, কত ইস্যু হলো, কত পড়ে রইলো, এই ধরনের এই জিনিসগুলো এইখানে পুরোটাই লেখা হবে। অর্থাৎ এত বড় জায়গা বলে তোরা এটা ভাববি না যে এর মধ্যে একটা না অনেকগুলো মেটেরিয়ালের রেকর্ড করা হবে, একদমই না। যেরকমভাবে স্যালারি অ্যাকাউন্ট, স্যালারির যে লেজার তার মধ্যে শুধু স্যালারি রিলেটেডই আসে, ওয়েজেসের যে লেজার তার মধ্যে শুধু ওয়েজেসেরটাই আসবে। তো সেরকমভাবে এইখানে যে স্টোর লেজার, সেই স্টোর বলতে একটা মেটেরিয়ালকে বোঝায়। যে কোনো একটা মেটেরিয়ালের সমস্ত ট্রানজ্যাকশনসগুলি, ইস্যু, রিসিট, ব্যালেন্স রিলেটেড জিনিসগুলি এর মধ্যে আসবে। এই কারণে বইটা দেখলে ভালো করে বুঝতে পারবে এখানে আছে যে মেটেরিয়াল নেম, কোড, স্পেসিফিকেশন, এই ধরনের জিনিসগুলো, তারপর তার রেসপেক্টিভ স্টোর লেজার, ফোলিও নাম্বার, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অর্ডারিং লেভেল, এগুলো তোমরা ক্লাস 11এই দেখেছিলাম। তো এই ধরনের জিনিসগুলো, তো তার মানে একটা জিনিস বুঝতে পারলি যে স্টোর লেজার, সেই স্টোর লেজার মানে হচ্ছে যে কোনো একখানা মেটেরিয়ালের সমস্ত ডিটেলসগুলি এইখানে আমরা পুট করব। ঠিক আছে, এবার এই যে পুরো ফরম্যাট, এই ফরম্যাটটাকে মেনলি 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেট, মানে কবে কী ডেটে কী ট্রানজ্যাকশানস হচ্ছে, ইস্যু, রিসিপ্ট কী হচ্ছে। তারপর হচ্ছে রিসিপ্ট 2 নম্বর। তারপর হচ্ছে গিয়ে তোর ইস্যু 3 নম্বর। তারপর হচ্ছে ব্যালেন্স 4 নম্বর। আর লাস্টে রয়েছে রিমার্কস। এই রিমার্কসটা কি, যদি কিছু বলতে হয়, যেমন আমি ধরলাম যে আজকে যদি ফ্যাক্টরি থেকে কোনো একখানা মাল নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তো সেই যে সেটা কি, সেটা তো আলটিমেটলি তো স্টকটা তো কমে গেল। এই কমাবিটা কীভাবে, যেরকম রিসিভ করলে অ্যাড হয়, রিসিভ করলে স্টক বাড়ে, সেরকমভাবে ইস্যু করলে স্টক কমে। তো আলটিমেটলি যেই মালটা তোর নষ্ট হয়ে গেল সেটাকে তো তুই আর এইখানে নষ্ট বলে দেখাতে পারবি না, সেটা আলটিমেটলি ইস্যু হিসেবে দেখাতে হবে। এবার তুই যদি নর্মালি ইস্যু হিসেবে লিখিস তাহলে যে তোর এই স্টোর লেজারটা দেবে সে তো বুঝতে পারবে না যে এটা প্রোডাকশনের জন্য ইস্যু হয়েছে নাকি নষ্ট হয়েছে। তাই এইটা এখানে লেখার পর এর সোজাসুজি রিমার্কসের ঘরে তোকে লিখে দিতে হবে যেটা লস বা স্পয়েলেজ কিছু একটা, অর্থাৎ আদার দ্যান প্রোডাকশনসে ইস্যু। ঠিক আছে, এই জন্য এই রিমার্কস কলামটা ইউজ করা হয়। তো এবার একটুখানি দেখে নিই ভেতরে কী কী আছে। তো 2 নম্বরে কী আছে, রিসিপ্টের আন্ডারে কী আছে, জিআরএর নাম্বার, অর্থাৎ গুডসটাকে যে রিসিভ করা হয়, যেটা আমরা বলেছিলাম গুডস রিসিভ নোট, তো তার একটা নাম্বার থেকে আমরা করেছিলাম ফার্স্ট ক্লাসেই। তো সেই নাম্বারটা এখানে দেওয়া হয়, যেটা তোদের এখন কোনো কাজে লাগবে না। অর্থাৎ যে রিসিভ করে তার তো একটা নাম্বার থাকে ডকুমেন্টসে, সেইটা কতটা কোয়ান্টিটি রিসিভড হলো, কোন রেট তার যেটা পারচেস করা হলো, তার অ্যামাউন্ট কত, দুটো মাল্টিপ্লাই করলে এই অ্যামাউন্টটা এসে পড়বে। তারপর ইস্যু কি, এসআর নাম্বার, অর্থাৎ যেটা ইস্যু করা হলো তার রেসপেক্টিভ নাম্বার, কারণ তারও তো ডকুমেন্টস দরকার আছে স্টোর লেজার, স্টোর কিপারের। নয়তো স্টোর কিপারকে পরবর্তীকালে ফাঁসিয়ে দেওয়া হবে যে তুমি এতগুলো ছিল কোথায় গেল বাদবাকিটা। তখন সে যদি বলে প্রোডাকশনের জন্য ইস্যু হয়েছে, তো কেউ তোর কথা মানবে না। তো সেই কারণে ওকে ডকুমেন্টসটাকেও রাখতে হবে, যেটা প্রোডাকশনস ডিপার্টমেন্ট কাছ থেকেও পাবে ইস্যু করে। তারপর কোয়ান্টিটি কতটুকুনি ইস্যু করা হলো, তার রেট কত, অ্যামাউন্ট কত, যেটা গুণ করে পাবো কোয়ান্টিটি আর রেটের মধ্যে। তারপর হচ্ছে আলটিমেটলি, ভালো মতন বুঝবি, আজকে যে ট্রানজ্যাকশানসগুলো হলো, ধরো একটা ট্রানজ্যাকশানস হলো রিসিপ্টের, তো এই রিসিপ্টটা হওয়ার পর আলটিমেটলি হ্যান্ডে, ব্যালেন্স মানে হচ্ছে ইন হ্যান্ড, তাহলে কতটা পড়ে রইলো, তার ভ্যালু কত। ঠিক আছে, তারপর ইস্যু হলো, ইস্যু হওয়ার পর তাহলে কত পড়ে রইলো, তাহলে যতটা পড়ে রইলো তার ভ্যালু কত। তো সেটা হচ্ছে ব্যালেন্সের মধ্যে কী কী থাকে, একটা কোয়ান্টিটির কলাম, একটা রেটের কলাম, একটা হচ্ছে অ্যামাউন্টের কলাম। আর রিমার্কসটা তো বুঝতেই পেরেছিস, রিমার্কসের মধ্যে ওই জেনারেলি তোর রিটার্ন যদি হয় সেই রিটার্নগুলো আসে, তারপর ওপেনিং স্টক, এই ধরনের জিনিস, তারপর যদি লস হয় এই ধরনের জিনিসগুলো আসে। আর লাস্টে যেটা পড়ে থাকবে সেটা, যেটা আমরা ক্লোজিং স্টক হিসেবে পড়ে থাকবে রিসিপ্ট ইস্যু করার পর একটা পার্টিকুলার পিরিয়ডের পর, সেটাকে আমরা রিমার্কসে কী বলে লিখে দিই, সেটাকে আমরা রিমার্কসে লিখে দিই ক্লোজিং স্টক বলে। ঠিক আছে, এবার একটা আমি কাজ করি, একটা সামস করি ফিফোর ওপরে, তাহলে জিনিসটা ভালো করে বুঝে নিতে পারবি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোদেরকে আমি বলে রাখি, যখন এই ধরনের সামসগুলো করবি একটা জিনিস মাথায় অবশ্যই রাখবি, সেটা হচ্ছে তাড়াহুড়োর মধ্যে কখনো এই সামসগুলো করবি না, কারণ সামসগুলো করলে তাহলে ভুল হয়ে যাবে। কেন কি, একবার সামসটা পড়, দেখ এইখানে বলেছে ফলোয়িং ইজ দ্য সামারি অফ রিসিভড অ্যান্ড ইস্যু অফ মেটেরিয়ালস ইন এ ফ্যাক্টরি ডিউরিং দ্য মান্থ অফ মে 2018 মে মাসে মেটেরিয়ালে যে সমস্ত ইস্যু আর রিসিপ্টসগুলো হয়েছে সেগুলো সম্পর্কে নিচে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, অনেকটা দেখে মনে হচ্ছে জার্নালের মতন। 2018 2 তারিখ মে মাসের 7, 10, তারপর
18, 21, 25, 31 সেরকমভাবে দেওয়া আছে। তো আমরা কি করব, ঝপ করে করতে থাকবো। একদমই এই ভুল করবি না, তাহলে কিন্তু পরে গিয়ে সামস তোকে কাটতে হবে। কেন জানিস? এই দেখ পরে দেখ কি আছে, প্রিপেয়ার এ স্টোর লেজার ফর দ্য অ্যাবভ মেনশনস মেটেরিয়াল টেকিং ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যাজ দ্য বেসিস অফ প্রাইসিং অফ ইস্যু। ঠিক আছে, কিন্তু এইটাও মেন না, তুই তো বললি ঠিকই তো আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এইটা, যেখানে বলা আছে দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ 10 ইউনিটস অন 22nd অফ মে। তার মানে এখানে বলে দিয়েছে যে 22 তারিখে মে মাসে একটা শর্টেজ পাওয়া গেছে, যেটা হচ্ছে 10টা ইউনিটের। তাই কি করবি, যখনই এটা পড়লি সাথে সাথে 21-এর পর 22 আসে আর 25-এর আগে, তো এই জায়গাটা একটা দাগ করে রাখবি, যেটা আমরা ফাইনাল অ্যাকাউন্টের সময় কোথাও অ্যাডজাস্টমেন্টসটা করার জন্য আগে একটা টিক করে রাখতাম যে কোন লেজার অ্যাকাউন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্টস আছে। তো তার মানে যখন আমি নর্মালি করতে থাকবো এই 21-এর পর যখন আমি এই টিকটা দেখবো, তার মানে বুঝে নেবো যে এটার উপর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে যেটা আমার নিচে দেখতে হবে। ঠিক আছে, এইভাবে সাজিয়ে তারপর এই সামসটা করবি। তাহলে প্রথমে কি আছে, ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিটস অ্যাট দ্য রেট 5 পার ইউনিট। ঠিক আছে, তার মানে এটা ওপেনিং ব্যালেন্স। তো আমি এবার একটু সামসটা করতে থাকি। এখানে কত লিখবো, তার মানে এখানে ডেটের জায়গায় আমরা লিখে দেব 2018 মে। ঠিক আছে, 2 বলে এইখানে ড্যাশ, কারণ এখানে তো কিছুই নেই, রিসিপ্টে তো কিছুই নেই, ইস্যুতেও কিছু নেই, আছে কোথায়, ডিরেক্টলি ওপেনিং ব্যালেন্সে। তাই কোয়ান্টিটি কত বলেছিল, কোয়ান্টিটি 1000 বলেছিল। তাহলে 1000 ইউনিটস কত করে দেখ আরেকবার দেখিয়ে দিই, 1000 রুপিস 5, তো তার মানে 1000 এইখানে 5, এইখানে 5000 আর রিমার্কসে করে দে ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, কারণ না এটা পারচেস না, এটা অন্য কিছু, এটা ওপেনিং ব্যালেন্স। তারপর কি আছে দেখি, তারপর 7 তারিখে ইস্যু 140। ঠিক আছে, তাহলে এখানে 7 কর, এইখানে রিসিপ্টে কিছু আসবে না। ঠিক আছে, এসআর নাম্বার থাকে না। এইবার ইস্যুর মধ্যে কত, 140 ইউনিটস, কত অবভিয়াসলি 5, এখানে একটাই যেহেতু আছে তাই 5ই আসবে রেট। তাহলে দুটো মিলে কত হলো, তাহলে দুটো মিলে হলো তোর 140 ইন্টু 5, যেটা হচ্ছে 700। এবার আমরা কি করব, এরপর এই যে 1000 থেকে 140 চলে গেল, তাহলে রইল কত, মাইনাস করে বসিয়ে দেবো, 1000 মাইনাস 140 ইকুয়ালস টু 860। ঠিক আছে, তার রেসপেক্টিভ এখনও এইটার মধ্যে থেকেই পড়ে রয়েছে, 1000-এর মধ্যে থেকেই 860 পড়ে রয়েছে, তাহলে তার রেসপেক্টিভ রেটটাও বসিয়ে দিলাম। ঠিক আছে, আর দুটোকে গুণ করে বসিয়ে দেবো, অর্থাৎ 860 ইন্টু 5, 4300, ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। এরপর আর কি আছে, এরপর দেখি 10 তারিখে ইস্যু, আবার ফার্দার ইস্যু হচ্ছে 200 ইউনিটস, তার মানে 10-এ এগুলোতে আবার সেম এসে পড়বে 200 ইউনিটস, আবার 5, 1000, তাহলে 860-র মধ্যে থেকে যদি আমি 200 মাইনাস করি তাহলে থাকবে 660, তাহলে তার ভ্যালু হচ্ছে 5 টাকা করে, তাহলে তার ভ্যালু কত, 660 ইন্টু 5। ঠিক আছে, আসছে তোর 3300। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট দেখবো ইস্যু 160 ইউনিটস। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার ডেট কত দেওয়া আছে, 13। ঠিক আছে, তাহলে এখানে 160 একই লটের থেকে বারবার বেরোচ্ছে বলে 5555 আসছে। ঠিক আছে, এখানে যদি একের বেশি লট থাকতো তখনই আবার দেখতে হতো কোনটা আগে, কারণ ফার্স্ট লটেরটা আগে তোকে ইস্যু করতে হবে। তাহলে 160 ইন্টু 5 কত হয়, 160 ইন্টু 5, 800। ঠিক আছে, তাহলে 660 থেকে যেটা ছিল ইস্যু করার পর সেটা থেকে আরও 160 মাইনাস করে দে, তাহলে কত, 500 করে, তাহলে এখানে আসবে 2500। ঠিক আছে, এরপর কি আছে একবার দেখে নিই, রিসিভড ফ্রম সাপ্লায়ার্স 400 ইউনিটস অ্যাট দ্য রেট 4.90 পার ইউনিট। তার মানে যে সাপ্লায়ার, অর্থাৎ আমি তার থেকে পারচেস করেছি তবেই আমি সাপ্লায়ার থেকে পেয়েছি, তার মানে এটা আমি রিসিপ্টটা দেখাবো 400, 4.90, ডেট কত আছে 18, এখানে 400 ইউনিটস। ঠিক আছে, 4.90 হচ্ছে তার রেট, তাহলে 400 ইন্টু 4.9,
কত আসছে 1960, ঠিক আছে। আর ইস্যুতে কিছু হবে না, তাই ইস্যুগুলোকে আমি ড্যাশ ড্যাশ দিয়ে চলে যাচ্ছি। এইবার ভালো মতন দেখবি, এইবার প্রথমের যে লটটা রয়েছে সেটাকে লেখ নর্মালি 500, আরও অ্যাড হলো কত, এইবার পারচেস করলাম 400, দুটোকে আলাদা আলাদাভাবে লিখবি আর ব্র্যাকেট দিয়ে দিবি এটা বোঝানোর জন্য যে এই দুটো একসাথে স্টোরের মধ্যে রয়েছে। আর এই 500-এর রেট হচ্ছে 5, আর 400-এর রেট হচ্ছে গিয়ে 4.90। এই দুটোকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিবি যে এই দুটো রেটও কিন্তু অ্যাট প্রেজেন্ট স্টোরের যে র মেটেরিয়ালসগুলো রয়েছে তার রেসপেক্টিভ রেট, মানে এখন এই দুটোই প্রেজেন্ট রয়েছে। এইবার কি করবি, এইবার আলাদা আলাদাভাবে আর লেখার দরকার নেই, এই যে দুটোকে গুণ করে যেটা আসবে সেটা যোগ করে একটা অ্যামাউন্টে লিখে দিতে পারিস, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে 2500 আর 1960, 2500 মানে এইটার, আর এই 400 ইন্টু 4.90 মানে কত, এই 1960 দুটোকে যোগ করে একসাথে বসিয়ে দে। 250 প্লাস 1960 কত আসছে 4460, অর্থাৎ যা মাল আছে তার ভ্যালু হচ্ছে 4460। এইগুলোকে এইভাবেই লিখবি, তাহলেই কন্ট্রোল করতে পারবি, অর্থাৎ পরবর্তীকালে যখন ইস্যু করতে যাবি তখন বুঝতে পারবি যে আমি কোনটা কতটার থেকে কোন লটে থেকে কতটা নেবো, তার রেসপেক্টিভ রেটটা কত, ঠিক আছে। এরপর কি ট্রানজ্যাকশানস আছে একবার দেখি। এরপর আছে এটা হয়ে গেল, 18 হয়ে গেল, এবার 21 রিটার্ন টু স্টোর্স। রিটার্ন টু স্টোর্স 30 ইউনিটস 4.80 পার ইউনিট। রিটার্ন টু স্টোর্স কথাটার মানে কি, রিটার্ন টু স্টোর্স কথাটার মানে ভালো করে বোঝার চেষ্টা করবি। মানেটা হচ্ছে যে আজকে স্টোরে কখন রিটার্ন হয়, আজকে স্টোরে কখন রিটার্ন হয়, যখন আজকে ধর যেই স্টোর থেকে তুই প্রোডাকশন ইউনিটে মালটা পাঠিয়েছিলি প্রোডাকশনস করার জন্য, প্রোডাকশন ইউনিটে ততটা লাগেনি, তো কী করা হবে, তখন ওই প্রোডাকশনস ইউনিট আবার ঘুরিয়ে সেটা স্টোর ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবে, তো সেই জন্য তখন কি বলা হবে, রিটার্ন টু স্টোর্স। তো তাহলে আজকে যখন আমি প্রোডাকশনস ডিপার্টমেন্টকে ইস্যু করি তখন যদি সেটা ইস্যুতে আসে, তাহলে প্রোডাকশনস ডিপার্টমেন্টের থেকে যখন সেটা আবার স্টোর ডিপার্টমেন্টে রিটার্ন আসবে তখন সেটাকে আমার রিসিপ্টের কলামে এন্ট্রিটা দিতে হবে। তাহলে 30টা ইউনিট এসছে কত করে 4.80 করে, ঠিক আছে করে দিই। তাহলে 21-এ 30 ইউনিটস এসছে 4.9 না 4.80, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু কত 4.8 ইন্টু 30, এটা আসে 144। এবার ইস্যুর ক্ষেত্রে কিছু হবে না, এটাকে এবার করে দে। আর এইখানে কি করবি আবার, এটা তো নতুন লট ঢুকলো কারণ তার রেট আলাদা, তাহলে 500 400 30 পুরোটাকে থার্ড ব্র্যাকেটে রাখবি। এটার মানে কি বোঝায় আরেকবার বলি, এটার মানে বোঝায় এই যে ডেটটা রয়েছে 21 তারিখে স্টোরের মধ্যে 500 430 এই তিনটে রেটের মাল রয়েছে, তার রেসপেক্টিভ রেটগুলো লিখে দে 5 4.90 আর একটা হচ্ছে 4.80, এটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দে। আর এইখানে যে 4460 ছিল এটার সাথে 144 যেটা আমাদের এখন রিটার্ন পেলো স্টোর, সেই দুটোকে যোগ করে বসিয়ে দে, তাহলে 144 প্লাস 4460, ঠিক আছে। তাহলে আসছে 4604, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এইবার এটা আমরা করে দিলাম, করার পর এইখানে এইটার ক্ষেত্রে তুই এই যে যেটা রয়েছে এটার ক্ষেত্রে তুই রিটার্নও লিখতে পারিস, বা আমরা এই যে যেগুলো যোগ করছি এগুলোকে তুই আলাদা আলাদাভাবে, যেগুলোকে আমরা যোগ করে একসাথে বসে এগুলোকে আলাদা আলাদাভাবে তুই টোটাল করে বসাতে পারিস, কোনো রকম অসুবিধা নেই, তখনও সেখানে তুই জাস্ট ব্র্যাকেটটা দিয়ে দিবি, ঠিক আছে। সেইভাবে আমরা পরে একটা তাহলে করে নেব। তারপর কি আছে, তারপর এই দেখ 21-এর পর একখানা এই ড্যাশ আছে, তার মানে নিচে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা কি দেয়ার ওয়াজ এ শর্টেজ অফ 10 ইউনিটস অফ 22nd অফ মে, তার মানে 10টা ইউনিট কিন্তু শর্টেজ, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে তো শর্টেজটা আমি কি দেখাবো, শর্টেজটা আমি ইস্যু হিসাবে দেখাবো, তার মানে ইস্যুর ইয়েতে এন্ট্রিটা করব, তাহলে কতগুলি হচ্ছে তো 10 ইউনিটস। এইবার 10 ইউনিটস ভালো করে, হ্যাঁ
এবার যখন 10 ইউনিটস আমি ইস্যু দেখাবো তার রেসপেক্টিভ ভ্যালু কোনটা দেবো, অবভিয়াসলি আমি ফিফো মেথডে করছি, তার মানে যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে এই যে যেটা আমার আগের দিন পর্যন্ত স্টকে ছিল 500 430, তার মানে এই যে 500 এটাই হচ্ছে ফার্স্ট স্টক, তাহলে তার রেসপেক্টিভ ভ্যালু কত 5, তো তার মানে এইটাকেই আমি ধরবো, অর্থাৎ আমি ধরে নিলাম যে এইটাই নষ্ট হয়েছে, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট ইস্যুর ক্ষেত্রে এইটাই হবে, তাহলে এইখানে 5 ধরবো, তাহলে এটা 50 আর এসে পড়বে এবার আবার ক্লোজিং স্টক, তাহলে এইখানে দেখি 500-এর মধ্যে থেকে 10টা নষ্ট হয়ে গেল, তাহলে রইল কত, এখানে রইল 490 আর বাকিগুলো একদম অ্যাজ ইট ইজ রয়ে গেল, ঠিক আছে। আর তার রেসপেক্টিভ ভ্যালু 5, 4.90 আর 4.80। এইবার তোরা যেরকমভাবে খুশি করতে পারিস, যে এই দুটোকে মাল্টিপ্লাই করে এখানে বসে থার্ড ব্র্যাকেট করতে পারিস বা টোটালও করতে পারিস। আচ্ছা, তোদের সুবিধার জন্য যেহেতু এতক্ষণ পর্যন্ত এইভাবে দেখেছি, তোরা এইভাবে করতে পারিস। তো এটা আমি কী করবো, 490 × 5 এইভাবেই করে দিই, 2450, তারপর 400 × 4.9, এটা হচ্ছে 1960, তারপর 30 × 4.8, এটা হচ্ছে 144, এটা কি করে দেবো, এরকমভাবে দাগ দিয়ে দেবো একখানা, ঠিক আছে। এবার কি লাস্ট, দেখ হয়তো লাস্টই রয়েছে, সেটা হচ্ছে ইস্যু 360 ইউনিটস, 360 ইউনিট ফার্দার ইস্যু হয়েছে 25 তারিখে, তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো 25 তারিখে 360, তার মানে ইস্যুতে কি রিসিপ্টে কিছু আসবে না, ডিরেক্টলি চলে যাবে কোথায়, চলে যাবে ইস্যুতে, কত 360। এইবার দেখ খুব ভালো মতন, এই যে 360 আমরা লিখব, এই যে 360 আমরা লিখব, তো এই 360 কোন মেথডে ইস্যু করব, অবভিয়াসলি ফিফো মেথডে। তো তার মানে এই যে ফিফো মেথডে যখন আমরা ইস্যু করতে যাব, তো তখন আমরা 360 পুরোটাই যে নেব, সেটা কোথা থেকে নেব, এই 490 থেকে নেব। মজার কথা কী জানিস, যদি এখানে 300 হতো তাহলে ব্যাপারটা আরও ভালো মজার হতো, কারণ এখান থেকে 360 ইস্যু করার জন্য আমাকে এখান থেকে প্রথমে নিতে হতো 300, আর বাদবাকি 60টা কিন্তু সেকেন্ড লট থেকে আমায় নিতে হতো, কিন্তু যেহেতু 360টা আমি প্রথম লট থেকে পুরোপুরি পেয়ে যাবো, তাই আমি এখানে পুরোপুরিভাবে 360 লিখে দেবো। আদারওয়াইজ যদি এখানে 300 হতো আর এখানে মানে বাদবাকি 60 যদি আমার এখান থেকে নিতে হতো, তাহলে আমি এখানে লিখতাম 300 আর এখানে লিখতাম 60, বুঝতে পারলি, যেহেতু আলাদা আলাদা লট থেকে আমাদের নিতে হচ্ছে। তো এই 360-র রেট একটাই এসে পড়বে, যেহেতু এখানে পুরো 490 থেকে আমি পেয়ে যাচ্ছি, তাহলে 360 এসে বললো 5, তার ভ্যালু কত, 360 × 5, ভ্যালু আসছে 1800। তাহলে এইবার এই যে 490-র মধ্যে 360 চলে গেল, 490-র মধ্যে 360 চলে গেল, তাহলে রইল কত, রইল হচ্ছে তোর 130, তাহলে 130-র ভ্যালু 5, 400 স্টিল পড়ে রয়েছে, আর 30ও স্টিল পড়ে রয়েছে, ঠিক আছে। আর এখানে তার ভ্যালুগুলোও বসিয়ে দে, 4.9, 4.8, ঠিক আছে। এবার এটা যেমন 400-এর এটা তো সেম এসে পড়বে 1960, আর এটা হচ্ছে 144, খালি এটা জাস্ট মাল্টিপ্লাই করে বসাতে হবে, 130 × 5, দ্যাট ইজ 650। আর লাস্ট একটা একটুখানি আমার জায়গা রয়েছে, লাস্ট অ্যাডজাস্টমেন্টসটা হচ্ছে গিয়ে রিসিভ ফ্রম সাপ্লাস 480 ইউনিটস 4.95 পার ইউনিট, এটা তোরা নিজেরাই পারবি, তাও দেখিয়ে দিই যে 31 তারিখে 480 ইউনিট, তার মানে এক্সপেক্টেড তোরা বুঝে গেছিস, 31 তারিখে 480 তোর কত করে, 4.95, তো এখানে কত আসছে, 480 × 4.95 আসছে 2376। তো এই জায়গার ইস্যুর ক্ষেত্রে এখন কোনো এন্ট্রি আসবে না, অ্যাজ ইট ইজ যা হওয়ার হবে। এরপর আমরা কি করব, এই যে পোর্শনটা আছে এটা অ্যাজ ইট ইজ আবার এখানে লিখব, জাস্ট নিচে আরেকটা এসে পড়বে হচ্ছে 480, যেটা রেটটা এখানে এসে পড়বে 4.95, আর যেটা এখানে এসে পড়বে তোর 2376, মানে এইটাই আবার রিপিট হবে আর কি, এখানে জায়গা নেই বলে আমি আর করছি না, 2376। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল ফিফো মেথড, আর এইটা যেটা বেরোবে এখানে লিখে সেটাই হবে ক্লোজিং স্টক, ঠিক আছে। আর আরেকখানা জিনিস, এই যে যেটা আমাদের খারাপ হয়েছিল এই জায়গাটা আমরা কি লিখে দেবো, এটা সোজাসুজি এখানে আমরা লিখে দেবো, কারণ এখানে তো জায়গা থাকবে, এই জায়গাটা এই সোজাসুজিটা আমরা লিখে দেবো শর্টেজ, আমরা এই জায়গাটা যেটা নষ্ট হয়েছিল তার সোজাসুজি লিখে দেবো শর্টেজ, বোঝাতে হবে, এই জন্যই তো রিমার্কের কলামটা, ব্যাস এই হচ্ছে ফিফো মেথডের উপর সামস।